একজন বয়স্ক লয়ার তার বাড়িতেই তার স্ত্রীকে হত্যা করে, কিন্তু পুলিশ ও গ্রামবাসীরা বিষয়টা জানার পরও তাকে কোনোভাবে দোষী প্রমাণিত করতে পারে না। সে এমন এক মাস্টার প্ল্যান করে যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে সে ঘোল খাইয়ে ছেড়ে দেয়। তো সে কি এমন মাস্টার প্ল্যান করেছিল জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আর আপনারা তো জানেনই মালায়ালাম থ্রিলার মুভিগুলো কোন লেভেলের হতে পারে। মুভির প্রতিটা মুহূর্তে টুইস্ট ও টান টান উত্তেজনায় ভরপুর। তাই চলুন আর স্পয়লার না দিয়ে মুভির কিছু ঝলক দেখে নেওয়া যাক। उसने अपनी बीवी को ही मार डाला क्या? मैंने सब कुछ देख लिया। अब वो मुझे भी मार देगा। लीला जो बोल रही थी वो सब सच है। बहुत जालिम आदमी है वो। शिवराम, उस पर शक करने की वजह बता। सर, मैं जिस एंड्रू पाब्लो को जानता हूँ वो कानून का हर दांव पे जानने वाला पक्का क्रिमिनल है। जानवर कहीं का है? मुझे यकीन है इसने क्राइम किया है। तो शिवराम, इतना ढूंढने के बाद भी हमें कुछ मिला क्यों नहीं? तो शुरू कहाँ से करना है? एडवोकेट थॉमस थॉमस वकील से मिली केस की डिटेल्स। उसके जितने भी दुश्मन है ना वो ये 9 लोग। एक बात कहूँ सर, आपको एडवाइस दे रहा हूँ, उन्हें पकड़ने में आपके पसीने छूट जाएंगे। आग से मत खेलो। शेर का शिकार बिल्ली से करवाना चाहते हो सर जी? आखिर हमसे कहाँ गलती हो गई? শুরুতেই অ্যাডভোকেট আনোয়ার একটা লোকের সাথে অ্যান্ড্রু নামের একজন লয়ারের বাড়িতে আসে। লোকটা বাড়ির দরজায় বেল বাজাতে ধরলে আনোয়ার তাড়াহুড়ো করে লোকটাকে থামায়। লোকটা পাট নিয়ে বলে, কি স্যার? আনোয়ার তখন বলে, যদি তুমি আমার কথা শোনো তাহলেই এই কেস থেকে বের হতে পারবে, আর যদি না শোনো তাহলে 12 বছরের জন্য জেলে পচে মরতে হবে। সিন বাড়ির ভেতরে আসলে অ্যান্ড্রু নামের সেই লয়ারকে ধামাকাদার স্টাইলে দেখানো হয়। তো ইনি হলেন রিটায়ার্ড অফিসার অ্যান্ড্রু। রিটায়ার্ডের পরে তিনি ল নিয়ে পড়াশোনা করেছেন এবং তিনি অনেক কেসও জিতেছেন। তার স্টাইল দেখে তো বুঝতেই পারছেন তিনি প্রো লেভেলের একটা মানুষ। তো এরপর আনোয়ার লোকটাকে নিয়ে বাড়ির ভেতরে আসলে অ্যান্ড্রু হাতের ইশারায় তাদেরকে বসতে বলে। অ্যান্ড্রুকে আনোয়ার এই লোকটার কেসের সকল রিপোর্ট দেখালে অ্যান্ড্রু বুঝতে পারে এই লোকটাই তার ওয়াইফকে মেরে ফেলেছে। অ্যান্ড্রু তখন ডিটেলসে লোকটাকে খুলে বলতে বলে। লোকটা বিশাল পার্ট নিয়ে বলে, স্যার আমি জানি নারীদের প্রতি আমার একটু দুর্বলতা কাজ করে, কিন্তু স্যার মেয়েদের সামনে পেছনে ঘুরে বেড়ানোর মতো পুরুষ আমি নই। যদি আমার কোনো মেয়ে পছন্দ হয় তাহলে সোজাসুজি মেয়েটাকে তুলে নিয়ে আসি, আর এটাই আমার স্টাইল স্যার। এমন সময় চা দিতে এই বাড়ির কাজের মহিলা সেখানে আসে। মহিলাটাকে দেখেই লোকটা বাজে নজরে মহিলাটির দিকে তাকায়। লোকটা বলে, স্যার সেই দিন আমি কিছু মেয়ে নিয়ে ডিস্কোতে পার্টি করছিলাম। হঠাৎ করে আমার ওয়াইফ কোনোভাবে জানতে পেরে সেখানে আসে এবং আমার উপর চিল্লাচিল্লি করতে শুরু করলে আমি রেগে মেগে থাপ্পড় মারতে শুরু করি। আর এরপর কি হয় আমি নিজেও জানি না। এরপরে জানতে পারি আমার ওয়াইফ সেখানেই মারা গেছে। এসব শুনে মহিলাটির হাত থেকে প্লেট পড়ে গেলে অ্যান্ড্রু তখন রেগে মেগে অখাদ্য ভাষায় মহিলাটাকে গালি দিতে থাকে। এখানেই আমরা বুঝতে পারি অ্যান্ড্রু অনেকটা রাগচটা স্বভাবের ব্যক্তি। তো এরপর লোকটা বলে, স্যার আমি মানছি আমার ওয়াইফকে আমি মেরে ফেলেছি, কিন্তু আমি জেলে যেতে চাই না স্যার। তার জন্য আপনি যত টাকা চান আমি তত টাকাই দিতে রাজি আছি। সকল কিছু শুনে অ্যান্ড্রু লোকটাকে নির্দোষ প্রমাণ করার জন্য নির্দেশ দিতে শুরু করে আনোয়ারকে। সে আনোয়ারকে বলে, যে সময় ওই ঘটনাটা ঘটেছে সেই সময়টাতে লোকটা যে সেখানে ছিল না সেটা আমাদের সবার প্রথমে প্রমাণ করতে হবে। আর এটা যদি না হয় তাহলে আমাদের দ্বিতীয় নম্বর স্টেপ ফলো করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে অ্যাক্সিডেন্টলি তার ওয়াইফের মৃত্যুটা হয়েছে। আনোয়ার তুমি এটা প্রমাণ করার চেষ্টা করো, বাকিটা আমি দেখতেছি। তো এরপর আনোয়ার লোকটার থেকে অনেকগুলো টাকা নিয়ে অ্যান্ড্রুকে দেয়। তো তারা দুজনেই ফিরে যাবার সময় লোকটা আনোয়ারকে বলে, এনাকে দেখে মনে হচ্ছে ইনি অনেক জিনিয়াস একজন ব্যক্তি। যদি এ আমার কেসটা সরাসরি লড়তো তাহলে তো আমার কিছুই হতো না। এখন দেখছি তোমাকে এসব কিছু না বলে ডিরেক্ট ওনাকে বলাই উচিত ছিল। আনোয়ার তখন লোকটাকে বলে, দেখো গ্রিস, উনি লতে অনেক এক্সপার্ট, কিন্তু সে কোর্টের ভেতরে দাঁড়িয়ে ওকালতি করতে পছন্দ করেন না। গ্রিস বলে, কিন্তু কেন?
আনোয়ার তখন অ্যান্ড্রোর বাড়ির দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দেয়। এরপর আমাদের বেশ কিছুক্ষণ ধরে অ্যান্ড্রোকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি অ্যান্ড্রো ধামাকাদার স্টাইলে সবকিছু সলভ করছে। চাচা মিয়ার ধামাকাদার স্টাইলে চলাফেরা করাটা চাচা মিয়া ও ডিরেক্টর বেশ ধামাকাদার ভাবে ফুটিয়ে তুলেছে। চাচা মিয়া অন্যায়কে ন্যায় বানাতেও সময় নিচ্ছে না এবং ন্যায়কে অন্যায় বানাতেও সময় নিচ্ছে না। পরের দিন সকালে দেখা যায় অ্যান্ড্রোর বাড়ির কাজের মহিলাটা নাম লীলা তাড়াহুড়ো করে অ্যান্ড্রোর বাসার দিকে যাচ্ছে। সুরেশ নামের একটা লোক তার বন্ধুর সাথে লীলার পিছু করতে শুরু করে। আসলে সুরেশ এই বুড়ো বয়সে এসে 2 বাচ্চার মা লীলাকে পটানোর চেষ্টা করতেছে। একটা সময় সুরেশ লীলাকে বলেই ফেলে তাকে অনেক ভালো লাগে, কিন্তু লীলা সুরেশের কথাই কোনো পাত্তা দেয় না। তো এসব বলতে বলতে সুরেশ দেখে তারা অ্যান্ড্রোর বাড়ির কাছে চলে এসেছে। অ্যান্ড্রোকে দেখে এই গ্রামের সবাই এতটাই ভয় পেত যে ভয়ে এই গ্রামের কেউই অ্যান্ড্রোর বাড়ির ত্রিসীমানায় যেত না। তাই সুরেশ আর ভয়ে সামনে এগোয় না। তো ইনি হলেন অ্যান্ড্রোর স্ত্রী অ্যানা। এরপর আমাদের এই এলাকার নেতা রবি ভাইয়ের সাথে পরিচিত হতে হবে। তো ইনি হলেন এলাকার নেতা রবি ভাই। রবির বাসা অ্যান্ড্রোর বাড়ির পাশেই। তো রবি নেতা হওয়া সত্ত্বেও অ্যান্ড্রোকে দেখে তাড়াতাড়ি তার 2 মজদুরকে কাজ করা বন্ধ করতে বলে। এরপর রবি খুব বিনয়ের সাথে অ্যান্ড্রোকে বলে, স্যার এই জায়গাটা অনেক আগাছা জন্ম নিয়েছে, তাই ভাবলাম লোক নিয়ে জায়গাটা পরিষ্কার করি। স্যার খুব একটা সময় লাগবে না। অ্যান্ড্রো সবকিছু শুনে বাড়িতে চলে যায়। অ্যান্ড্রোর সাথে রবিকে বিনয়ের সাথে কথা বলতে দেখে একজন মজদুর রবিকে বলে, স্যার এই জায়গাটা কি ওনার? রবি তখন বলে, আমি কি পাগল যে ওনার জমি পরিষ্কার করতে যাব? লোকটা তখন বলে, না আপনি যেভাবে ওনার সাথে কথা বললেন মনে তো হলো জমিটা ওনারই। রবি তখন বলে, আরে ব্যাপারটা এরকম না, আসলে সে জোরে আওয়াজ করা পছন্দ করেন না এবং সে যদি খেপে যায় তাহলে পুরো পশুর মতো আচরণ করে সকলের সাথে। রাতে দেখতে পাই কুকুর ডাকার শব্দে অ্যান্ড্রোর ঘুম ভেঙে গেছে। অ্যান্ড্রো কুকুর ডাকার শব্দের কারণে অনেকটা বিরক্ত হয়েই বাহিরে আসে, কিন্তু কুকুরটা আওয়াজ করে ডেকেই চলেছিল। অ্যান্ড্রো কুকুরটার আওয়াজ আর সহ্য করতে না পেরে জানালা দিয়ে কুকুরটাকে দেখতে থাকে। আমরা লক্ষ্য করি সে কুকুরটার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরের দিন সকালে রবি তার কুকুরটা কোথাও খুঁজে পাচ্ছিল না। সে জিমি জিমি বলে ডাকতে ডাকতে বাড়ির আশেপাশের সকল জায়গায় খুঁজতে থাকে। লীলা তখন রবির থেকে জানতে চাই কি হয়েছে। রবি তখন বলে, আমি আমার কুকুর জিমিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কাল রাতে হয়তো ওর অনেক ক্ষুধা লেগেছিল, তাই অনেক ডাকাডাকিও করেছিল, কিন্তু সকালে যখন ওকে খাবার দিতে আসি তখন থেকেই ওকে কোথাও দেখতে পাচ্ছি না। এই বলে রবি আবার জিমিকে খুঁজতে শুরু করে। একটু পর লীলা লক্ষ্য করে অ্যান্ড্রো কিছু একটা মাটিতে পুঁতে রাখলো। তখনই লীলার মনে পড়ে যায় একটু আগে রবি জানালো তার কুকুরটা রাতে অনেক ডাকাডাকি করেছিল। তাহলে কি অ্যান্ড্রো রেগে মেগে কুকুরটাকে মেরে এখন মাটি চাপা দিল? লীলার সাথে আমাদেরও সন্দেহ হয় কুকুরটাকে অ্যান্ড্রোই মেরে ফেলেছে। রাতে অ্যান্ড্রো মাইকেল নামের একজন গুন্ডার আস্তানায় আসে। আসলে ব্যাপারটা হচ্ছে মাইকেল আর এই কাবির দুজনেই কালোমালের বিজনেস করে। কালোমাল বলতে আপনারা বুঝতেই পারছেন, অবৈধভাবে বিদেশ থেকে মাল এনে বিজনেস করছে। কিন্তু 4 কোটি টাকার মাল কাবির বিদেশ থেকে আনার সময় পুলিশ কারো থেকে জানতে পেরে কাবিরের 4 কোটি টাকার মালই আটক করেছে। এখন কাবির জানতে পেরেছে পুলিশকে এই খবরটা জানিয়েছে মাইকেল, কিন্তু মাইকেল এখন মানতে চাচ্ছে না যে সে এই খবরটা পুলিশকে জানিয়েছে। কাবির এর জন্য মাইকেলের অনেক লোকজনকেও মারধর করেছে। মাইকেল কাবিরকে বলে, তোকে কতবার বলবো যে আমি পুলিশকে জানাইনি খবরটা। এইভাবেই কথা কাটাকাটির মাধ্যমে তাদের 2 দলের মধ্যে মারামারি লেগে যায়। একে অপরের দিকে বন্দুক তাক করে। অ্যান্ড্রু সব কিছু দেখে খারাপ ভাষায় গালি দিয়ে তাদের দুজনকেই থামতে বলে। সে বলে, আমাকে তোমরা এখানে নিয়ে এসেছো কম্প্রোমাইজ করার জন্য, একে অপরকে হত্যা করার জন্য নয়। তারা দুজনেই তখন শান্ত হয়ে বসে। যেহেতু অ্যান্ড্রো একজন লয়ার ছিল তাই সে খুব সহজেই অ্যান্ড্রো পুলিশের থেকে জেনে নেয় যে খবরটা কে লিক করেছিল। এরপর অ্যান্ড্রো কাবিরের একটা লোকের মাথা টেবিলে চেপে ধরে কাবিরকে বলে, কাবির তোর মালের ব্যাপারে মাইকেল পুলিশের কাছে খবরটা লিক করেনি, বরঞ্চ তোর এই লোকটাই পুলিশের কাছে খবরটা জানিয়েছে। চাচার বয়স হলে কি হবে, চাচা সেই রকম একটা জিনিস। তো এরপর চাচা মিয়া পিটার নামের একটা ছেলের কাছে আসে। পিটার আঙ্কেলকে দেখে বলে, আঙ্কেল এটা আমার বিজনেস পার্টনার, আমরা পরে কথা বলি। অ্যান্ড্রু বলে, পরের টাকা ধোকা দিয়ে বিজনেস করিস আর এত মান সম্মান তোর কোথা থেকে আসে? পিটার তখন বলে, এটা আন্টি আর আমার ব্যাপার, আপনি মাঝখানে নাক গলাতে আইসেন না। অ্যান্ড্রু এটা শুনে ঠাস করে পিটারের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় এবং থ্রেট দিয়ে বলে, যদি তুই আমার টাকা ফেরত না দিয়ে আসিস তাহলে তোকে দেখে নেব। এই খবরটা আবার পিটারের ওয়াইফ জবা অ্যানাকে জানায়। আসলে পিটার অ্যানার ভাইয়ের ছেলে।
আর পিটার অ্যানার কাছ থেকে অনেকগুলো টাকা চিটারি করে নিয়েছে। আর সেই টাকা ফেরত নেওয়ার জন্যই অ্যান্ড্রু পিটারকে থ্রেট দিয়ে আসলো। যেহেতু টিচারের ভাইয়ের ছেলে, সেহেতু টিচারের মাথা তো গরম হবেই। আপনি আমাদের অশান্তিতে রেখে কি এমন শান্তি পান? অ্যান্ড্রু রেগে বলে, আস্তে কথা বলো, না হলে আমি ভুলে যাব তুমি আমার ওয়াইফ। কিন্তু তারপরও টিচার যখন চিল্লিয়ে অ্যান্ড্রুর সাথে কথা বলতে শুরু করে, অ্যান্ড্রু তখন মদের গ্লাসটা ফেলে দিয়ে বলে, আর একটা কথা বললে তোকে এখানেই কেটে রেখে দেবো। লীলা ঝগড়াঝাটির আওয়াজ শুনে সেখানে আসে। ঠিক সেই সময় অ্যান্ড্রু টিচারকে থাপ্পড় মেরে তার গলা টিপে ধরে। লীলা এসব দেখে সেই পরিমাণে শক খেয়ে যায়। তাদের ঝগড়াঝাটির মাত্রা আরো বেড়ে গেলে লীলা সেখান থেকে বাড়ি ফিরে আসতে থাকে। রাত পার হয়ে সকাল আসলে লীলা কাজ করতে অ্যান্ড্রুর বাড়িতে আসে, কিন্তু বাড়ির সকল দরজা জানালা বন্ধ দেখতে পায়। তাই সে টিচারকে কল করে, বাট ফোন ব্যস্ত দেখায়। লীলা তখন লাগাতার দরজায় নক করলে অ্যান্ড্রু বাড়ির দরজা খোলে। লীলা অ্যান্ড্রুকে বলে, টিচার কোথায়? ওনাকে অনেকক্ষণ ধরে ফোনে পাচ্ছি না। অ্যান্ড্রু তখন বলে, টিচার বাড়িতে নেই, আর তোকে আজ কাজ করতে হবে না। লীলা সেই সময় লক্ষ্য করে বাড়ির সকল আসবাবপত্র অগোছালো এবং অ্যান্ড্রুর সাথে রক্ত। অ্যান্ড্রু তখন আবার লীলাকে বলে, বললাম না বাসায় যা, শুনতে পাস না নাকি? লীলা ভয়ে ভয়ে সেখান থেকে চলে আসতে আসতে আবার টিচারকে কল করে। আমরা দেখতে পাই টিচারের ফোনটা বাড়ির ভেতরেই বাজছে। লীলার ভেতরে সন্দেহ ঢুকে যায়। সে ভয়ে ভয়ে সেখান থেকে চলে আসতে থাকে। রাস্তার মাঝে লীলার সুরেশের সাথে দেখা হয়। লীলা বিষয়টা আর নিজের ভিতরে চেপে রাখতে না পেরে সুরেশকে টিচার ও অ্যান্ড্রুর ব্যাপারে সকল কিছু খুলে বলে। এসব শুনে সুরেশ বলে, তাহলে সে কি তার ওয়াইফকে মেরে ফেলেছে? লীলা বলে, হয়তো, আমি তো সবকিছুই দেখেছি, সে হয়তো এবার আমাকেও মেরে ফেলবে। সুরেশ তখন লীলাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি টেনশন করো না, আমরা দুজনে গিয়ে বিষয়টা দেখছি। এটা বলে তারা দুজনেই অ্যান্ড্রুর বাড়িতে আসে। সুরেশ খুব সাবধানের সাথে বাড়ির একটা জানালা খুলে অবাক হয়ে যায়। তারা দেখতে পায় রুমের মধ্যে চারিদিকে রক্ত আর ছুরি পড়ে আছে। সেই সময় অ্যান্ড্রু সেখানে আসলে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সুরেশ লীলার কাছে এসে বলে, আরে ও তো ওর ওয়াইফ ছিল, সে তার ওয়াইফকেই মেরে ফেললো। আমাদের কিছু একটা করতেই হবে, ওকে এইভাবে ছাড়া যাবে না। সুরেশ তখন গ্রামের সবাইকে খবরটা জানালে গ্রামের সবাই সিদ্ধান্ত নেয় তারা পুলিশকে খবরটা জানাবে। পুলিশকে জানালে দুজন অফিসার সেখানে আসে। অশোক গ্রামবাসীদের থেকে ব্যাপারটা জানতে চাইলে গ্রামবাসী সকল কিছু খুলে বলে। অশোক তখন গ্রামবাসীর থেকে লোকটার নাম জানতে চাইলে তারা জানায় লোকটার নাম অ্যান্ড্রু। এই নামটা শুনতেই শিবারাম অফিসার অবাক হয়। সে আর সিগারেটে আগুন জ্বালাতে পারে না। সে কিছু একটা ভেবে সিগারেটটা ফেলে দেয়। সিন অ্যান্ড্রুর কাছে আসলে দেখি অ্যান্ড্রু তার বাড়ির রক্ত লাগানো ফ্লোরটা পরিষ্কার করতেছে। এই সময়ের মধ্যেই শিবারাম অশোককে নিয়ে অ্যান্ড্রুর বাড়িতে আসে। অশোক বলে, স্যার আমরা হামিদ স্যারকে কি ব্যাপারটা জানাবো? না মানে শুনলাম অ্যান্ড্রু স্যার নাকি অনেক দেরি ব্যক্তি। শিবারাম তখন বলে, ও দেরি ব্যক্তি হওয়ার কারণেই তো আমি এই পর্যন্ত আসলাম। এরপর অশোক অ্যান্ড্রুর বাড়িতে লাগাতার কলিং বেল বাজায়। অ্যান্ড্রু রেগে মেগে বাড়ির দরজা খোলে, কিন্তু শিবারামকে দেখে অ্যান্ড্রু বলে, ও তাহলে তুই? শিবারাম বলে, এই এদিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। আচ্ছা একটু পানি পেতে পারি? অ্যান্ড্রু চুপচাপ নিয়ে আসতে ধরলে শিবারাম বলে, আরে তুই কেন যাচ্ছিস? ভাবিকে বল। অ্যান্ড্রু চুপচাপ রুমের ভিতর থেকে পানি এনে শিবারামকে দেয়। শিবারাম পানিটা খেয়ে চারিদিকে তাকিয়ে বলে, বাড়িতে কি তুই একাই আছিস? তোর ওয়াইফ কোথায়? অ্যান্ড্রু বলে, তুই পানি খেয়ে নিয়েছিস তো, এখন যা এখান থেকে। শিবারাম বলে, শুনলাম আজকাল নাকি তুই বাড়ি থেকে কোথাও বের হচ্ছিস না। অ্যান্ড্রু তখন বলে, সোজাসুজি বল তুই এখানে কি কারণে এসেছিস? অশোক বলে, তোমার নামে থানায় কমপ্লেন এসেছে, তোমার ওয়াইফ নাকি মিসিং। অ্যান্ড্রু বলে, আমার ওয়াইফ যদি মিসিং থাকতো তাহলে আমি নিজে গিয়ে তোদের কাছে কমপ্লেন করে আসতাম। শিবারাম বলে, তাহলে তুমি তোমার ওয়াইফকে কল করো দেখি। অ্যান্ড্রু বলে, ফোন সে বাড়িতে ভুলে রেখে গেছে। এমন সময় অশোক শিবারামকে দেখায় অ্যান্ড্রুর বাড়ির টিভিটা ভেঙে গেছে। শিবারাম অ্যান্ড্রুকে বলে, তাহলে এই টিভিটা ভাঙলো কিভাবে? অ্যান্ড্রু বলে, আমার হাতে লেগে পড়ে গিয়ে ভেঙে গেছে। শিবারাম তখন বলে, আমরা জেনে গেছি কাল রাতে তুই তোর ওয়াইফের সাথে ঝগড়া করেছিস, তাই যা কিছু হয়েছে খুলে বল আমাদের। অ্যান্ড্রু বলে, তোরা আমাকে প্রশ্ন করছিস? সবার প্রথমে তোরা ইউনিফর্মে এখানে আসিসনি, সাথে এসআই সিআই নেই, এমনকি রুটিন কমপ্লেনটাও তোদের কাছে নেই। আমি যদি তোদের মতো সামান্য এএসআই এর কাছে জবাব দিই তাহলে আমার মান সম্মানে আঘাত লাগবে। শিবারাম অনেক অপমানিত হয়। অশোক তখন বলে, তাহলে আপনার পিঠে রক্তের দাগ কোথা থেকে আসলো? অ্যান্ড্রু বলে, এটা মুরগির রক্ত, আর আমি তোদের সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য নই, তাই ভালোই ভালোই এখান থেকে চলে যা, আর না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোদেরকে বের করতে বাধ্য হব। শিবারাম আর কিছু বলতে পারে না।
অ্যান্ড্রু তাদের সামনেই বাড়ির দরজাটা বন্ধ করতে ধরলে শিবারাম দরজাটা আটকে ধরে বলে, তুই চিন্তা করিস না, আমরা ইউনিফর্ম পরে সকল পুলিশ টিম সাথে নিয়েই তোর বাড়িতে আসতেছি। এরপর শিবারাম অশোককে সাথে নিয়ে হামিদ নামের বড় অফিসারের কাছে এসে সকল কিছু খুলে বলে। অফিসার হামিদ বলে, আচ্ছা তোমরা ওর উপর কিসের ভিত্তিতে সন্দেহ করতেছো? শিবারাম বলে, স্যার আমি যে অ্যান্ড্রুকে চিনি সেই অ্যান্ড্রু আইনের সকল নিয়ম মেনে ক্রাইম করে থাকে। ওই অ্যান্ড্রু 1 নম্বরের ক্রিমিনাল স্যার। আমি 100% শিওর ও কোনো না কোনো ক্রাইম করেছে ওর বাড়িতে। আর আমরা যদি আর একটু দেরি করি তাহলে ওর সকল প্রমাণ এই সময়ের মধ্যে নষ্ট করে ফেলবে। তখনই সিন অ্যান্ড্রুর কাছে আসলে দেখি অ্যান্ড্রু একটা মুরগিকে মেরে সেই রক্ত তার সেম ওই রকম আরেকটা শার্টে সেম ভাবে লাগাচ্ছে এবং যে শার্টে মানুষের রক্তের দাগ ছিল সেই শার্টটা পুড়িয়ে ফেলতেছে। অন্যদিকে হামিদ শিবারামকে বলে, জানো তো তুমি, ও কিন্তু লিডিং ক্রিমিনাল লয়ার থমাসের সহযোগী। যদি তোমরা কিছুটা ভুল করে ফেলো তাহলে ও কিন্তু তোমাদের চাকরি খেয়ে ফেলবে। শিবারাম বলে, স্যার আপনি টেনশন করবেন না, ও যত বড় মাপের লোকই হোক না কেন, ও যদি ক্রাইম করে থাকে তাহলে আমি ওকে সাজা ভোগ করিয়েই ছাড়বো। হামিদ শিবারামের কনফিডেন্সের উপর ভিত্তি করে ইনভেস্টিগেশন শুরু করতে বলে। এরপর দেখা যায় শিবারাম অ্যান্ড্রুকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশের ইউনিফর্মটা পরতেছে। অন্যদিকে অ্যান্ড্রু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পুরো পরিপাটি হয়ে নিচ্ছে। তো এরপর শিবারাম পুলিশের টিম নিয়ে অ্যান্ড্রুর বাড়িতে আসতেই গ্রামবাসীরা সবাই অ্যান্ড্রুর বাড়ির সামনে এসে উপস্থিত হয়। শিবারাম সেই একটা পার্ট নিয়ে সকল পুলিশ টিম নিয়ে অ্যান্ড্রুর বাড়ির ভেতরে ঢোকে। অফিসার হামিদ অ্যান্ড্রুকে বলে, আমরা এখানে কেন এসেছি সেটা তুমি ভালো করেই জানো, তাই আমাদেরকে কোঅপারেট করো। অ্যান্ড্রু বলে, আমি জানতাম তোমরা এখানে আসবে, তাই আমি আগে থেকেই রেডি হয়ে আছি। অফিসার হামিদ বলে, শুনলাম কাল রাতে তুমি তোমার ওয়াইফের সাথে ঝগড়া করেছো। তুমি এও নাকি চিল্লাতে চিল্লাতে বলেছো তুমি তোমার ওয়াইফকে হত্যা করতে চাও। অ্যান্ড্রু মাথা নাড়িয়ে হ্যাঁ জানাই। হামিদ বলে, আচ্ছা বলো তো তোমার ওয়াইফ হঠাৎ করে কেন মাদুরায় চলে গেল? রাত তো তখন কম ছিল না। অ্যান্ড্রু বলে, এটা আমাদের প্রথমবার নয় যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। প্রতিবার আমাদের ঝগড়ার পর ও রাতে বাড়ি থেকে চলে যেত। এদিকে পুলিশ টিম অ্যান্ড্রুর বাড়ি চেক করে অ্যান্ড্রু যে শার্টে মুরগির রক্ত লাগিয়েছিল সেই শার্টটা পায়। শিবারাম চেক করে দেখে শার্টে মুরগির রক্ত লাগানো আছে। শিবারাম তখন হেসে অ্যান্ড্রুকে বলে, এই রক্তটা তুমি তোমার শার্টে পরে লাগিয়েছো, ঠিক বলছি না? এরই মাঝে অ্যান্ড্রুর বাড়ির সামনে টিভি রিপোর্টার ও নিউজ মিডিয়াও এসে হাজির হয়। হামিদ শিবারামকে বলে, বাইরে মিডিয়ার লোক চলে এসেছে, তাই আমরা কোনো প্রমাণ ছাড়া এখন বাইরে যেতে পারবো না। কিন্তু তারা অ্যান্ড্রুর বাড়িতে কোনো প্রমাণই খুঁজে পাচ্ছিল না। শিবারাম তখন রেগে মেগে অ্যান্ড্রুর কাছে এসে বলে, শেষবারের মতো তোকে বলছি, তোর ওয়াইফের লাশ কোথায়? অ্যান্ড্রু বলে, তোকে কতবার বলবো আমার ওয়াইফ মাদুরাই গেছে। শিবারাম রেগে যায় এবং অ্যান্ড্রুর মতো ক্রিমিনাল লয়ারের কলার ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসে এবং গ্রামবাসীদের সামনেই অ্যান্ড্রুকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। সেখানকার সবাই সেই পরিমাণে ঘাবড়ে যায় এবং ব্যাপারটা ফেসবুক লাইভে চলে যায়। অ্যান্ড্রু সকলের সামনে অনেক অপমানিত হয়। এবার এই মুভিতে ধামাকাদার একটা টুইস্ট বের হয়। দেখা যায় ঠিক সেই সময় মাদুরাই থেকে অ্যান্ড্রুর ওয়াইফ টিচার বাড়িতে ফিরে এসেছে। টিচার এনাকে দেখে সেখানকার সবাই তো অবাক। এনা এত লোকজনের ভিড় দেখে তাড়াহুড়ো করে তার স্বামীর কাছে আসে। এনা অ্যান্ড্রুর এমন অবস্থা দেখে অশ্রু ভেজা চোখে সবার দিকে তাকিয়ে থাকে। শিবারাম, সুরেশ, লীলা তারা তো অবাক। অ্যান্ড্রু সেই রকম একটা পাট নিয়ে মুচকি হেসে শিবারামের দিকে তাকায়। শিবারামের মতো আমরাও এখানে অনেক অবাক হয়ে যাই। কিন্তু মিডিয়ার লোক এবার ভিড় করে পুলিশ অফিসারদের দিকে প্রশ্ন ছুড়ে মারে। একজন বলে, স্যার আপনারা কি এমন এভিডেন্স পেয়েছিলেন যে তার ওয়াইফকে মার্ডার করার অপরাধে তাকে অ্যারেস্ট করতে এসেছিলেন এখানে? পুলিশ অফিসারদের কাছে কোনো প্রশ্নের জবাব থাকে না। হামিদ তখন বলে, দেখুন, না আমরা তাকে অ্যারেস্ট করতে এসেছিলাম না তামাশা, আমাদের ওনার প্রতি সন্দেহ হয়েছিল, তাই আমরা ওনাকে স্টেশনে নিয়ে যাচ্ছিলাম জিজ্ঞাসাবাদ করার জন্য, আর এটা আমাদের একটা দায়িত্ব। একটা মেয়ে বলে, আপনারা কি এমন এভিডেন্স পেয়েছিলেন যে একজন বয়স্ক মুরব্বী অফিসারকে এমনভাবে হেনস্থা করলেন? হামিদ বলে, দেখুন, তার জন্য আমরা তার কাছে ক্ষমা চেয়েছি, এতটুকু কি পর্যাপ্ত নয়? রবি নামের সেই নেতা তখন বলে ওঠে, না স্যার, এতটুকু পর্যাপ্ত নয়, সবার সামনে মাপ চাইতে হবে। আর আপনি মাপ চাইলে হবে না, অ্যান্ড্রু ভাইয়ের উপর যে হাত উঠিয়েছে তাকে মাপ চাইতে হবে। এটা শুনে অফিসার শিবারাম রেগে বলে, আমাকে মাপ চাইতে হবে সেটা তুই বলার কি? গ্রামবাসীরা ও মিডিয়ার লোক তখন পুলিশের দিকে আঙুল তুলে বলে, হ্যাঁ আমরাও চাই যে শিবারাম স্যার অ্যান্ড্রু ভাইয়ের দিকে মাপ চাক। পরিস্থিতি বেগতিক দেখে হামিদ শিবারামকে ক্ষমা চাইতে বলে। শিবারাম আর কোনো উপায় না পেয়ে চুপচাপ সকল মিডিয়া ও ক্যামেরার সামনে ক্ষমা চাইতে আসে। অ্যান্ড্রু পার্ট নিয়ে বলে, আমার কাছে কাউকে মাপ চাইতে হবে না, তোমরা এখন এখান থেকে যেতে পারো।
এই খবর সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়। সন্ধ্যায় শিবারাম তার আর অ্যান্ড্রুর খবরটা দেখে বেশ অপমানিত হয়। প্রত্যেকটা নিউজ মিডিয়া শিবারামের বিরুদ্ধেই কথা বলছিল। এসব দেখে শিবারাম এতটা ফ্রাস্ট্রেশনে চলে যায় যে সে ক্রিমিনালের সাথে এই কেসের কোনো সম্পর্কই নেই তাকে মারতে শুরু করে। শিবারাম এতটাই রেগে গিয়েছিল যে সে লোকটাকে মেরেই ফেলবে। অনেকগুলো অফিসার এসে কোনো রকমে শিবারামকে তখন থামায়। এর মাঝে আরো খারাপ একটা খবর আসে। উপর থেকে সকল অফিসারদেরকে জানানো হয় এই ঘটনার জন্য তাদের সকলকে ট্রান্সফার করা হবে। হামিদ অনেকটা দুঃখ ভরা মন নিয়ে সকলের সামনে শিবারামকে বলে, কে জানতো যে সে অ্যান্ড্রোর উপর বদলা নেওয়ার জন্য আমাদের সকলকে ব্যবহার করবে। শিবারাম তখন বলে, কিসের বদলার কথা বলছেন স্যার? আমার শালার কেসটা উঠেছিল কোর্টে আর আমাদের বিরুদ্ধের উকিল ছিল থমাস। আমি অ্যান্ড্রোর হাতে পায়ে পড়েছিলাম যাতে তারা কেস থেকে সরে যায়, কিন্তু অ্যান্ড্রো সেটা করেনি, যার ফলে আমরা সেই কেসটা হেরেছিলাম। তাই বলে যে আমি অ্যান্ড্রোর উপর বদলা নেওয়ার জন্য এই কাজটা করেছি, এরকম নিচু মন মানসিকতার মানুষ আমি নই স্যার। 30 বছর ধরে আমি এই ইউনিফর্মটা পরে আসছি, আর এই 30 বছরের এক্সপিরিয়েন্স আমি বলতে পারি ওই বাড়িতে কাউকে না কাউকে তো হত্যা করা হয়েছেই। মধ্যরাতে অ্যান্ড্রো ঘুম থেকে উঠে কাউকে কোনো কিছু জানতে না দিয়ে তার বাড়ির ভেতরের গোপন একটা রুমে যায়। একটু পর অ্যান্ড্রো সেই রুম থেকে হাতে রক্ত নিয়ে বের হয়। তাহলে কি শিবারামের কথাই সঠিক? পরের দিন দেখি শিবারাম অশোককে নিয়ে অ্যান্ড্রোর ব্যাপারে অনুসন্ধান করতে এসেছে। শিবারাম অশোককে বলে, যদি অ্যান্ড্রো তার ওয়াইফকে সেদিন না হত্যা করে থাকে তাহলে সে বাহিরের কাউকে হত্যা করেছে। আমার মনে হচ্ছে অ্যান্ড্রো প্ল্যান করে তার শত্রুকে সেই দিন হত্যা করেছে। যদি এই কেসের সমাধান আমরা বের করতে চাই তাহলে অ্যান্ড্রোর শত্রুদের লিস্ট প্রথমে আমাদের বের করতে হবে। এসব কিছু শুনে অশোক বলে, কিন্তু স্যার আমরা কোথা থেকে শুরু করব? শিবারাম বলে, অ্যাডভোকেট থমাসকে দিয়ে। যেই কথা সেই কাজ। শিবারাম অশোককে নিয়ে অ্যাডভোকেট থমাসের বাড়িতে আসে। তো ইনিই হলেন অ্যাডভোকেট থমাস। আসলে ইনি অ্যান্ড্রোর পরিচালনা অনুযায়ী কাজ করে থাকেন এবং প্রতিটা কেসই তারা জিতে চান। তো থমাস শিবারামকে বলে, আমি তোমাদের ব্যাপারে হামিদের কাছ থেকে সকল কিছু শুনেছি। তোমরা নাকি অ্যান্ড্রোর শত্রুদের লিস্ট বানাতে চাচ্ছ? থমাস বলে, এটা অনেক কঠিন একটা ব্যাপার, কারণ হার জিত অনেক ধরনের কেসই আমরা লড়েছি। আমি একটা কাজ করতে পারি, আমি আমার সকল ক্লায়েন্টদের লিস্ট তোমাদেরকে দিয়ে দিতে পারি। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে সেই লিস্টের মধ্য থেকেই খুঁজে নিও। শিবারাম তখন থমাসের থেকে তাদের ক্লায়েন্টদের লিস্টটাই নিয়ে নেয়। তো শিবারাম চলে যাবার সময় থমাস তাকে বলে, যদি অ্যান্ড্রো কোনো ক্রাইম করেও থাকে তাহলে সে এমনভাবে ক্রাইমটা করবে পুলিশ তার টিকি পাত্তাও দিতে পারবে না। এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন অ্যান্ড্রো কোন মাপের ভিলেন বা খেলোয়াড় বলবো সেটা কমেন্ট করে জানাবেন। তো এরপর শিবারাম অ্যান্ড্রোর বিষয়ে জানার জন্য মাইকেল নামের সেই লোকের কাছে আসে, কিন্তু মাইকেলও শিবারামকে জানায় যদি সে অ্যান্ড্রোর পথের কাঁটা হয়ে দাঁড়ায় তাহলে তাকে মূল্য দিতে হবে অনেক। কিন্তু শিবারামও একদম আদা জল খেয়ে লেগেছে। সে থেমে না গিয়ে থমাসের থেকে নেওয়া ক্লায়েন্টের লিস্টের ভেতর থেকে 9 জনকে চিহ্নিত করে এবং সেই লিস্টটা হামিদকে দেখালে হামিদ বলে, বুঝলাম তুমি এদেরকে সন্দেহ করেছো, কিন্তু এদের মধ্যে কি কেউ বর্তমানে মিসিং রয়েছে? শিবারাম বলে, স্যার আছে একজন। হামিদ বলে, তাহলে আর কি করবে? তাকে খোঁজার চেষ্টা করো। তো এরপর এক এক করে শিবারাম 9 জনের বাড়িতে গিয়ে অনুসন্ধান করে, কিন্তু তাদের 9 জনের মধ্যে একজন মিসিং ছিল, যাকে অনেকবার পুলিশ মদ স্মাগলিং করার অপরাধে গ্রেপ্তার করেছিল। এবং সেই সাথে শিবারাম পিটার নামের সেই ছেলেটার ব্যাপারেও জানতে পারে। আসলে অ্যান্ড্রোর স্ত্রী টিচারের থেকে বিজনেস করার জন্য পিটার অনেকগুলো টাকা নিয়ে মেরে দিয়েছে এবং সেই কারণেই অ্যান্ড্রো পিটারকে প্রতিনিয়ত অপমান করে চলেছিল এবং এখন পিটারও মিসিং। তো এসব কিছু শিবারাম অফিসার হামিদকে জানালে হামিদ বলে, তাহলে তোমার মতে মদ স্মাগলিং করা সাঞ্চু এবং টিচারের টাকা মেরে দেওয়া পিটার, এদের মধ্যে কেউ একজন ভিকটিম, তাই তো? শিবারাম বলে, হ্যাঁ স্যার। অ্যান্ড্রো আর ওর বাড়ির মধ্যে কিছু তো একটা রহস্য লুকিয়ে রয়েছে। রাতে দেখা যায় একটা লোক মুখে রুমাল বেঁধে অ্যান্ড্রোর বাড়ির ভেতরে যাচ্ছে। তো লোকটা খুব চুপিসারে অ্যান্ড্রোর বাড়ির ভেতরে ঢোকে এবং লাইট অন করে বাড়ির ভিতরের সকল জায়গায় এক এক করে দেখতে থাকে। এমন সময় অ্যান্ড্রোর ঘুম ভেঙে যায় এবং সেদিকে আসতে থাকলে লোকটা কোনো রকমে একটা জায়গায় লুকিয়ে পড়ে। লোকটা কোনো রকমে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যেতে থাকলে আমরা দেখি সেই সময় জানালা দিয়ে লোকটাকে দেখছে অ্যান্ড্রো। তাকে দেখে বুঝতে পারি সেই বিষয়টা আগে থেকেই আন্দাজ করেছিল। তো
তো এরপর লোকটা দৌড়াতে দৌড়াতে একটা গাড়িতে এসে ওঠে। লোকটা মুখ থেকে রুমাল সরালে আমরা দেখি এটা সুরেশ। তার থেকে আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো সুরেশকে অ্যান্ড্রোর বাড়িটা চেক করতে পাঠিয়েছিল শিবারাম স্যার। তো শিবারাম সুরেশের থেকে জানতে চাই সে অ্যান্ড্রোর বাড়ির ভেতরে কিছু দেখেছে কিনা। সুরেশ বলে, স্যার আমি বাড়ির সকল জায়গায় দেখেছি, কিন্তু আপনার কথা মতো সেখানে কিছুই দেখতে পাইনি। শিবারামের কাছে আস্তে আস্তে কেসটা আরো জটিল হয়ে যাচ্ছিল। সিন অ্যান্ড্রোর কাছে আসলে দেখি এই সিনের ফটোটা খুব মন দিয়ে দেখছে অ্যান্ড্রো। সিন তখন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা বুঝতে পারি ছবির ওই ছেলেটা আর কেউ না, অ্যান্ড্রোর ছেলে এবি। আসলে এবির মিউজিক ডিরেক্টর হওয়ার অনেক বড় স্বপ্ন, কিন্তু এবি জন্ম থেকেই বিকলাঙ্গ, মানে তার এক পা ছোট আর এক পা বড়। আর এদের সবাইকে যাদের দেখতেছেন এরা সকলেই এবির বন্ধু বান্ধবী। স্পেশালি এই মেয়েটার সাথে পরিচয় করিয়ে দিই, এটা এবির গার্লফ্রেন্ড নয়নিকা। এসব দেখে বুঝতেই পারছেন এবি খুব মিশক টাইপের ছেলে, আর এই ছেলেটার সাথেও পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। এর নাম ববি। ববি আর এবির বন্ধুর সাথে সাথে তার মিউজিক তৈরি করার পার্টনারও তারা অনেক মুভির ডিরেক্টরের কাছে তাদের মিউজিকও শুনিয়েছে, কিন্তু এখনো তারা সফলতার দেখা পায়নি। কিন্তু এবি তার কাজ না থামিয়ে স্ট্রাগল করেই চলেছিল। একদিন এবি তার বন্ধু বান্ধবীদের নিয়ে বাড়ির ভেতরে মিউজিক প্র্যাকটিস করছিল। এই বিষয়টা আবার অ্যান্ড্রোর ভালো লাগে না, তাই সে সেখানে এসে সবার উপর রাগারাগি করতে শুরু করে। সে এবির বন্ধু বান্ধবীদের সবাইকে বের করে দেয়। এবি তখন রাগ করে এই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবি তার মাকে বলে, ড্যান্স এবং মিউজিক আমার জন্য টাইম পাস নয়, আমার ইমোশন, আমার জীবন, তাই আমি এই মিউজিকের জন্য কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। সে সকলকে নিয়ে বাড়ি থেকে চলে যায় শহরে এসে এবি ববির সাথে একজন মুভির ডিরেক্টরের সাথে দেখা করতে আসে। তারা এবির তৈরি করা মিউজিক শুনে বলে, এখনো তোমাদেরকে সিলেক্ট করতে পারছি না। সিদ্ধার্থ নামের এই ছেলে এই মুভির রাইটার। সে এবিকে বলে, দেখো ভাই, এটা ক্রাইম থ্রিলার মুভি। এই মুভির কাহিনী হবে এমন এক বাবাকে ঘিরে যে বাবা নিজেকে এবং তার 2 ছেলেকে মেরে নিজের ঘরেই দাফন করবে। ওই সময়টাতে তোমাদের মিউজিক যদি অডিয়েন্সদের মধ্যে ভয় সৃষ্টি করতে পারে তাহলেই তোমাদের মিউজিকটা সিলেক্ট করা হবে। এসব শুনে সেখান থেকে ফিরে আসার সময় এবি আর ববি অনেক খুশি হয়। এরপর এবি সকল কিছু ভুলে তার বাড়িতে ফিরে আসে। এবিকে দেখতেই তার মা বুকে রাখা কষ্ট নিয়ে এবির সাথে কথা বলে না। এবি অশ্রু ভেজা চোখে মা মা বলে ডাকলে টিচার এবিকে বুকে জড়িয়ে নেয়। এরপর এবি তার রুমে আসে, কিন্তু তার রুমের ভেতরে আরেকটা রুমের দরজা দেখতে পায়। এবি সেই রুমের দরজাটা খুলে অবাক হয়ে যায়। তার মার টিচার তখন সেই রুমের লাইট অন করে দিলে সে দেখতে পায় মিউজিকের জন্য যে বাদ্যযন্ত্র প্রয়োজন সকল কিছুই খুব সুন্দর করে সাজানো আছে। এবি এসব কিছু দেখে অনেক খুশি হয়ে তার মায়ের কাছে জানতে চায় এসব কিছু কে করেছে। তার মা জানায়, বাবা। এই কথা শুনে এবির চোখে অশ্রুতে ভিজে যায়। এবি অনেক খুশি হয়ে তার বাবার দিকে তাকায়। অ্যান্ড্রো তার ছেলের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। তো পরের সপ্তাহে এবি ও ববি তাদের তৈরি করা মিউজিকটা মুভির ডিরেক্টর ও রাইটারকে শোনালে তারা মিউজিকটা অনেক পছন্দ করে। তো মুভির ডিরেক্টর বলে, তোমরা এই সিনেমায় মিউজিকের জন্য সিলেকশন। ববি আর এবি তো সেই খুশি, এত বছর পর তাদের স্ট্রাগল পূর্ণতা পেল। এবি খুশি মনে তার উপার্জন করা অ্যাডভান্সের টাকাটা তার বাবাকে এনে দিতে চায়, কিন্তু তার বাবা সেই টাকাটা না নিয়ে বলে, তোমার টাকা তোমার কাছেই রাখো। এটাতে এবি অনেক কষ্ট পায়। রাতে অ্যানা অ্যান্ড্রোকে বলে, আমাদের ছেলের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে একজন মিউজিক ডিরেক্টর হবে, আচ্ছা আপনি কি এতে খুশি নন? অ্যান্ড্রো তখন বলে, আমি জানতাম ও যা হতে চাই সেটাও হতে পারবে, তাই ওর উপার্জন করা টাকাটা ওই খরচ করুক না কেন। পাশ থেকে এবি এটা শুনে তার চোখে অশ্রু বের হয়ে আসে। এবি বুঝতে পারে তার বাবা উপর থেকে শক্ত হলেও ভিতর থেকে তাকে অনেক ভালোবাসে। পরের দিন দেখা যায় মুভির ডিরেক্টর জেপি তার বার্থডে সেলিব্রেশন করার জন্য বাড়িতে একটা পার্টির অ্যারেঞ্জ করেছে। এই পার্টিতে এবি ও ববি দুজনে এসেছে। জেপি এবির মিউজিকের জন্য তাকে অনেক সম্মান করে। তো এরপর এবি আর ববি পার্টি শেষ করে জঙ্গলের রাস্তা ধরে বাসায় ফিরছিল। ঠিক সেই সময় হঠাৎ করে একটা লরি এসে তাদের পিছন থেকে মেরে দেয়। তারা ছিটকে জঙ্গলের ভেতরে চলে যায় এবং এবির মাথায় একটা গুড়িতে লেগে এবি প্রচন্ড পরিমাণে আঘাত পায়। লরির ভেতরের লোকটা তাদেরকে এই অবস্থাতে দেখেও সাহায্য না করে সেখান থেকে চলে যায়। তো এরপর লরির লোকটা একটা চেকপোস্টের সামনে দিয়ে যেতে থাকলে গাড়ির একটা হেডলাইট নষ্ট দেখে পেট্রোলিং টিম গাড়িটা থামায়। পুলিশ লোকটাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে লোকটা জানিয়ে দেয় যে সে একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। এরপর পুলিশ সেই লোকটাকে নিয়ে সেই স্পটে আসে এবং এবি ও ববি দুজনকেই পড়ে থাকতে দেখে তাদের দুজনকেই হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে আসলে ডক্টর জানিয়ে দেয় ববি ঠিক আছে, বাট এবি সেই স্পটেই মারা গেছে। এবির মৃত্যুতে এবির বাবা মা ও নয়নিকা কান্নায় ভেঙে পড়ে। এর কয়েকদিন পর অ্যান্ড্রু এবির পোস্টমর্টম রিপোর্ট দেখে অবাক হয়ে যায়। তার কারণ এবির মৃত্যুটা লরি ধাক্কা দেওয়ার কারণে হয়নি, কিছু একটা মাথায় বাড়ি লাগার ফলে হয়েছে। অ্যান্ড্রু তখন তার ছেলের কেসটা নিজের মতো করে ইনভেস্টিগেশন করতে শুরু করলে অ্যান্ড্রু সেই স্পটে এসে ভালো করে খুঁটিয়ে দেখলে বুঝতে পারে স্পটের কিছুটা সামনে একটা সিসি ক্যামেরা আছে। সে সেই ফুটেজটা এক এক করে চেক করতে থাকলে দেখতে পাই সাঞ্চু নামের একটা লোক অ্যাক্সিডেন্ট হওয়ার পর লরি নিয়ে সেই রাস্তায় গিয়েছিল। আর এই সাঞ্চু কিন্তু সেই সাঞ্চু যাকে পুলিশেরা মিসিং চিহ্নিত করেছে। এবং এই সাঞ্চুকে অনেকবার মদ স্মাগলিং করার অপরাধে অ্যান্ড্রু তার বিরুদ্ধে অনেকবার কেসও লড়েছিল। এমনকি এই সাঞ্চু একবার অ্যান্ড্রুর বাড়িতে এসে অ্যান্ড্রুকে থ্রেটও দিয়ে গিয়েছিল। তো সবকিছু ভালো করে খুঁটিয়ে দেখার পর অ্যান্ড্রু থমাসকে জানায় এবির মৃত্যুটা অ্যাক্সিডেন্টে হয়নি, তাকে মার্ডার করা হয়েছে এবং যে এবিকে মার্ডার করেছে সে তাকে ভালোভাবেই চিহ্নিত করে ফেলেছে। থমাস তখন বলে তাহলে বসে আছি কেন, পুলিশকে ইনফর্ম করে ওর শাস্তির ব্যবস্থা করি। কিন্তু অ্যান্ড্রু বলে না, আমি ওকে নিজের হাতে শেষ করতে চাই। তো এটুকুই ছিল ফ্ল্যাশব্যাকের ঘটনা। সিন বর্তমানে আসলে দেখি শিবারাম পিটারকে খুঁজে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে এসেছে। পিটার জানায় সে ব্যবসায় অনেক টাকা লস খাওয়ার পর সেই ঋণ পরিশোধ করার জন্য অ্যান্ড্রুর স্ত্রী টিচার যে আমার আন্টি হয় তার থেকে আমি অনেকগুলো টাকা বিজনেস করার নামে নেই। আর সেই টাকা সে এখন পরিশোধ করতে পারছে না বলে অ্যান্ড্রু তাকে প্রতিটা জায়গায় খুঁজতেছে। তাই সে অ্যান্ড্রু চাচার পিছু ছাড়ানোর জন্য তার বন্ধুর বাসা ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল। পিটার আরও বলে স্যার, আমি আপনাদের একটা অ্যাডভাইস দিচ্ছি, ওনাকে আপনারা কোনোভাবেই ধরতে পারবেন না। শেষমেশ অফিসার শিবারাম ও হামিদ সাঞ্চুকেই চিহ্নিত করে। হামিদ বলে যদি আমরা কোনোভাবে প্রমাণ করতে পারি সেই দিন সাঞ্চু অ্যান্ড্রুর বাড়িতে গিয়েছিল তাহলেই আমরা অ্যান্ড্রুকে অ্যারেস্ট করতে পারবো। তার মানে পুলিশও এই কেসটার অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। এরপর রাতে শিবারাম অশোককে নিয়ে লীলার বাড়িতে আসে। শিবারাম সাঞ্চুর ফটো দেখিয়ে লীলাকে বলে সেই দিন অ্যান্ড্রু বলেছিল তার সাথে মুরগির রক্ত ছিল, কিন্তু না, রক্তটা ছিল এই সাঞ্চুর। তার কারণ ওই ঘটনার পর সাঞ্চু 4 দিন ধরে মিসিং। তোমার আমাদের সাহায্যের প্রয়োজন, তাই ওই বাড়িতে যদি কোনো সন্দেহ করার মতো জিনিস তুমি দেখতে পাও সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করবে। লীলা রাজি হয়। পরের দিন লীলা অ্যান্ড্রুর বাড়িতে কাজ করতে আসে এবং পুলিশের কথা অনুযায়ী ভালো করে বাড়িটা খুঁটিয়ে দেখতে থাকে। তো লীলা দেখতে দেখতে সন্দেহ করার মতো সেই রুমটা দেখতে পায়। লীলা তখন চুপি চুপি আলমারিটা সরাতে ধরলে সেই সময় তার হাজবেন্ড কল করে বলে আমি সাঞ্চুকে বাজারের মধ্যে ঘুরে বেড়াতে দেখেছি। আমি জানতে পেরেছি শিবারাম স্যার অ্যান্ড্রুর উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ফেক কেসে ফাঁসানোর চেষ্টা করতেছে। এসব শুনে লীলা আর সেই রুমটা চেক করে না। পরের সিনে দেখা যায় সাঞ্চু পুলিশ স্টেশনে এসেছে এবং সাঞ্চুকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে এই 7 দিন তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে ছিল। প্রশ্ন এখানে অনেকগুলো। অ্যান্ড্রু তার ছেলের কেস ইনভেস্টিগেশন করে এই সাঞ্চুকেই চিহ্নিত করেছিল এবং তাকে মারার সিদ্ধান্তও নিয়েছিল এবং পুলিশও ইনভেস্টিগেশন করে এই 10 জনের মধ্য থেকে এই সাঞ্চুকেই ভিকটিম মনে করেছিল এবং টিচারের সাথে ঝগড়া হওয়ার পর আমরা মনে করেছিলাম টিচারকে অ্যান্ড্রুই হত্যা করেছে, কিন্তু সেটাও হয়নি। কিন্তু আমরা কিন্তু একদিন দেখেছিলাম অ্যান্ড্রু রুম থেকে বের হওয়ার সময় অ্যান্ড্রুর হাতে রক্ত লেগেছিল। কিছু তো একটা রহস্য লুকিয়ে রয়েছে আর সেই সকল রহস্য এবার বের হতে শুরু করবে, দেখতে থাকুন। তো শিবারাম এবার সকল পুলিশ টিমের থেকে অনেক অপমানিত হয়। সে আর এই কেসের কুলকিনারা বের করতে পারছে না। তো রাতের বেলায় অ্যান্ড্রু এবির রুমের ভেতরে এসে আলমারিটা সরিয়ে গোপন সেই রুমের ভেতরে আসে। আমরা দেখতে পাই সত্যি অ্যান্ড্রু একটা লোককে রুমে আটকে রেখেছে। লোকটা আর কেউ না, অ্যান্ড্রুর বন্ধু ববি। তখন দেখানো হয় সেদিন আসলে অ্যান্ড্রু সাঞ্চুকে নয় বরঞ্চ এই ববিকেই চিহ্নিত করেছিল। কিন্তু এবি আর ববি তো দুজনেই ভালো বন্ধু ছিল, সাথে এবির মিউজিক ডিজাইন করার পার্টনারও ছিল। কিন্তু সে এবিকে কেন মারবে? সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখানো হয় সেদিন আসলে অ্যান্ড্রু প্ল্যান করে তার ওয়াইফকে মাদুরায় পাঠিয়েছিল এবং পুলিশেরাও তার প্রতি যে সন্দেহটা করেছিল সেটাও তারই সাজানো ছিল। তো দেখানো হয় তারপর ববির গাড়ি নষ্ট হয়ে যাবার কারণে সে একটা রাস্তায় দাঁড়িয়েছিল আর ঠিক সেই সময় অ্যান্ড্রু গাড়ি নিয়ে সেখানে আসে। ববি অ্যান্ড্রুকে বলে আঙ্কেল, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, কিন্তু জরুরি কাজের জন্য আমাকে কোচি যেতে হবে। আপনি যদি রেল স্টেশন পর্যন্ত আমাকে ড্রপ করে দিয়ে আসতেন তাহলে খুব ভালো হতো। আঙ্কেল বলে আমি তোমাকে রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারি।
তবে আমার শরীর অনেক অসুস্থ, তাহলে বাসা থেকে মেডিসিন নেওয়ার পর ওই রাস্তাটুকু তোমাকে দিয়ে আসতে পারি। ববি তখন বলে, আপনার বাসা তো স্টেশনের দিকেই, তাই আমার কোনো প্রবলেম হবে না। এরপর অ্যান্ড্রো ববিকে নিয়ে তার বাড়িতে আসে। এরপর অ্যান্ড্রো বাড়ির দরজা বন্ধ করে দিয়ে ববিকে বলে, তুই আমার ছেলেকে কেন হত্যা করলি? ও তো তোকে ভাই বলে মানতো। কিন্তু ববি বলে, আমি কেন এবিকে হত্যা করতে যাব? অ্যান্ড্রো বলে, ওই অ্যাক্সিডেন্টের পর তোদের সাথে কি হয়েছিল সেটা তুই আর উপরওয়ালাই ভালো জানিস। রাত 1:30-এর সময় তোদের অ্যাক্সিডেন্ট হয় এবং পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এবির মৃত্যু হয়েছে রাত 3:30টার দিকে। যে আঘাতে ওর মৃত্যু হয়েছে সেই আঘাতটা 3:30-এর দিকেই হয়েছে। কোনো লোহার ভারী জিনিস দিয়ে ওর মাথায় আঘাত করা হয়েছিল। আমি তখন ওই লরিটা নিজে চেক করতে যাই এবং লরি দেখে আমি বুঝতে পারি এবির মৃত্যুর কারণ লরির কোনো পার্টই ছিল না। এমনকি আমি ওই স্পটে যাবার আগে 2টো সিসি ক্যামেরা দেখেছিলাম এবং সেই সিসি ক্যামেরার ফুটেজ চেক করে জানতে পারি এবির মৃত্যুর সময় ওই রাস্তা দিয়ে জাস্ট 3টা গাড়ি গিয়েছিল, 2টো লরি আর একটা কার। কিন্তু 3টা গাড়ি সঠিক সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছে গিয়েছিল। আর এর মানে যদি কেউ এবিকে হত্যা করে থাকে সেটা তুই। আর আমার আন্দাজটা আরও পাকাপোক্ত করার জন্য তুই আর তোর বন্ধুদের সাথে আমি দেখা করলাম এবং তুই সেদিনকার মতো আমাকে আবার সেম গল্প শোনালি। কিন্তু তোর গল্প শেষ হওয়ার আগে তুই একটা কথা বলেছিলি আমাকে, তুই তো বেহুশ হয়েই পড়েছিলি, কিন্তু এবি তোকে উঠিয়েছিল। আর এই একটা কথাতে আমি বুঝে যাই তুই আমার ছেলেকে মেরেছিস। আমি আমার ছেলেকে সব থেকে বেশি ভালোবাসতাম। আমার ছেলে তোর কি এমন ক্ষতি করেছিল যে তুই তাকে হত্যা করলি? রবি তখন ক্ষেপে গিয়ে বলে, চুপ কর বুড়ো, আমরা দুজনে মিলে অনেক খেটে মিউজিক তৈরি করতাম, কিন্তু ক্রেডিট দেওয়ার সময় সবাই ওকেই করত। এর জন্য আমি ওকে অনেকবার মারার ট্রাই করেছি কিন্তু পারিনি। যখন আমি ওকে মারতে পারিনি তখন আমি ফিল্মের প্রডিউসারের কাছে গিয়ে বলি আমি একাই তার ফিল্মের জন্য মিউজিক তৈরি করে দিব, কিন্তু ওই শালার ডিরেক্টর আমার একটা মিউজিককেও পছন্দ করে না। তাই এই ফিল্মটা যেন আমার হাত থেকে সরে না যায়, তাই এবিকে আবার আমার সাথে নেই এবং ওর মিউজিকটা ডিরেক্টর ও রাইটারকে দেখালে ওরা দুজনেই এবির মিউজিকটা পছন্দ করে ফেলে। এমনকি ওই ডিরেক্টর আমাদের দুজনকেই ওর বার্থডে পার্টিতে ইনভাইট করে আমার কাটা ঘায়ে নুনের ছিটা দেয়। শালার ডিরেক্টর সকল পার্টির লোকের সামনে আমাকে বলে, আমি জানি ওই মিউজিকটা এবি বানিয়েছে, তাই না? আমি তো তোমাকে দেখেই বুঝতে পেরেছি তোমার ভেতরে মিউজিকের লও নেই। এই কথা শুনে ববি অনেক অপমানিত হয়। ববি তখন অ্যান্ড্রোকে বলে, ওই মিউজিকে যে আমি কিছু করিনি সেটা কি আমি মেনে নেব? না, প্রশ্নই ওঠে না। ওই মিউজিকের ক্রেডিট আমি নিজেই পেতে চাইতাম, তাই ওকে সারা জীবনের জন্য আমার রাস্তা থেকে সরানোর সিদ্ধান্ত নেই। আর এই সিদ্ধান্ত নেওয়ার সময়ই আমাদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়। আমরা দুজনেই আহত অবস্থায় পড়েছিলাম। কিছু সময় পর এবির জ্ঞান ফেরে। সে ববিকে ডাকতে ডাকতে তার জ্ঞান ফেরায়। এবি বলে, আমার পায়ে অনেক ব্যথা করছে দোস্ত। ববি বলে, তোর তো শুধু পা ব্যথা করছে, আর আমি যে এতক্ষণ বেঁচে থাকবো সেটাও চিন্তা করিনি। এটা বলে ববি বলে, কেন রে, তুই কি মনে করেছিলি আমি মারা গেছি? এবি বলে, না রে দোস্ত, ব্যাপারটা তেমন না। যদি তুই মারা যেতিস মিউজিকের সকল কাজ আমাকেই করা লাগতো, তাই আর কি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর আমরা দেখি এই কথা শুনে ববির চোখে মুখে হিংসার আগুন জ্বলে উঠেছে। সে হিংসায় রড দিয়ে এবির মাথায় আঘাত করে এবং ববি এবিকে বলে, ওই ফিল্মের মিউজিক আমি একাই অ্যারেঞ্জ করব। এবি মৃত্যুতে যতটা কষ্ট পাচ্ছিল না তার থেকে বেশি কষ্ট পাচ্ছিল তার প্রাণের প্রিয় বন্ধুর থেকে ধোঁকা খেয়ে। এর একটু পর পুলিশ আসে আর ববি তখন অজ্ঞান হওয়ার নাটক করে। এরপরে কি হয় আপনারা তো জানেনই। এসব বলার পর ববি অ্যান্ড্রোকে বলে, তোকে যেহেতু সব জানিয়ে দিলাম সেহেতু তোকেও আর বাঁচিয়ে রাখতে চাই না। এই বলে ববি অ্যান্ড্রোকে লাথি মেরে ফেলে দেয়। শুরু হয় তাদের দুজনের লড়াই। সিন বর্তমানে আসে। ববি বলে, আমি জানি তুই এখন আমাকে মেরে ফেলবি,
কিন্তু তুই কিভাবে পুলিশের হাত থেকে বাঁচবি? এটা শুনে অ্যান্ড্রু হেসে বলে, সেই পরিকল্পনা এখানে নিয়ে আসার আগেই করে রেখেছি। তোকে যে আমি এখানে নিয়ে এসেছি এটার কি এমন প্রমাণ আছে? পুলিশ তোর মিসিং রিপোর্টই বের করতে পারবে না। আর সেটা কিভাবে আমি তোকে এখন বলছি। এভিডেন্স নাম্বার 1, তোর গাড়িটা ওখানে এমনি এমনি থামেনি। আমি জিপিএস ট্র্যাকারের মাধ্যমে গাড়িটা সেখানে থামিয়েছিলাম। এভিডেন্স নাম্বার 2, তোর মোবাইলের টাওয়ার লোকেশন যাতে আমার বাড়ি পর্যন্ত না আসে তার জন্য আমি আমার গাড়িতে জ্যামার লাগিয়েছিলাম। ভেবে দেখ, আমার গাড়িতে ওঠার পর থেকে তোর ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। এভিডেন্স নাম্বার 3, তোর গাড়ি যে জায়গায় নষ্ট হয়েছিল সেই জায়গা থেকে 8.5 কিলোমিটারের দূরে আমার বাড়ি। ভেবে দেখ, আমি জঙ্গলের রাস্তা ধরে তোকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, যেই জায়গাটুকুর মধ্যে কোনো সিসি ক্যামেরা নেই। এভিডেন্স নাম্বার 4, আমার এই বাড়িটা এমন জায়গায় অবস্থিত যার চারিপাশে তেমন কোনো জনবসতি নেই, তাই তোকে এখানে কেউ আসতে দেখবে সেটারও কোনো চান্স নেই। আর এই বিষয়টা আরও পাকাপোক্ত করার জন্য পুলিশ এবং গ্রামবাসীদের ভালোভাবে আমার বাড়িটা চেক করিয়েছি। এভিডেন্স নাম্বার 5, তোর বাড়ির লোক যে তোর লাশটা আইডেন্টিফাই করবে সেটারও কোনো সুযোগ আমি রাখবো না। বুঝতে পেরেছিস? এই বলে তার ছেলের তৈরি করা সেই মিউজিকটা প্লে করে বলে, এই মিউজিকের জন্যই তুই আমার ছেলেকে মেরেছিস, তাই না? এই বলে যে রড দিয়ে ববি এবিকে হত্যা করেছিল ঠিক সেই রড দিয়েই অ্যান্ড্রু ববিকে আঘাত করে মেরে ফেলে। আর এভাবেই অ্যান্ড্রু তার ছেলের মৃত্যুর প্রতিশোধ দেয়। সিন কাট হলে দেখি একটা লোক থানায় তার ভাইয়ের মিসিং কমপ্লেন করতে এসেছে। তো পুলিশ অফিসার লোকটাকে বলে, আপনার ভাইয়ের নাম ও ডিটেলস আমাদেরকে দিন। লোকটা তখন পুলিশ অফিসারদের ববির ফটো দেখিয়ে বলে, নাম ববি। তো সিন কাজের মহিলা লীলার কাছে আসলে লীলা রবির বাড়ির পাশ দিয়ে কুকুরের ডাক শুনতে পেলে সে রবির থেকে জানতে চায় এই কুকুরটা আবার কোথা থেকে আসলো। রবি তখন বলে, এটা তো তার সেই কুকুর জেমি। কুকুরটা 2 দিন আগেই একাই তার বাড়িতে ফিরে এসেছে। তার মানে অ্যান্ড্রু সেদিন কুকুরটাকে মারেনি, বরঞ্চ এটাও তার প্ল্যানেরই অংশ ছিল। এরপর আমরা দেখি অ্যান্ড্রু বাকিটা জীবন তার ছেলের তৈরি করা মিউজিক শুনে দিন পার করতেছে। তো এতগুলো রহস্য উন্মোচন করার পর গিয়ে মুভিটি শেষ হয়। আমি জানি শেষ পর্যন্ত এই মুভিটা যারা যারা দেখেছেন তাদের অনেক ভালো লেগেছে, তাই প্লিজ একটা লাইক করে দিন। টেক কেয়ার, বাই।